অক্সফোর্ডের কাছে হেরে গেছে হামজার শেফিল্ড। এই ম্যাচ নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন সহকর্মী খালিদ জামিল। খালিদ জামিল, গতকাল আইপিএলেরও একটা ম্যাচ চলছিল, একই সাথে শেফিল্ডেরও। ডেফিনেটলি আমরা যারা সমর্থক আছি, হামজার সমর্থক, আমরা সেই ম্যাচের দিকেই নজর দিয়েছিলাম। গতকাল 5 ম্যাচ পর শেফিল্ড হেরে গেছে। কেমন ছিল হামজার পারফরমেন্স? হামজার পারফরমেন্স তিনি আসলে যেভাবে খেলে থাকেন সেই পারফরমেন্স অনুযায়ী আসলে তার বিল্ড আপ এবং সব কিছু মিলিয়ে আসলে টোটাল ফুটবলটা যদি আমরা বিবেচনা করি তাহলে টপ নচই বলতে হবে। এবং সেই জায়গায় তার যে দায়িত্বটা ছিল অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার, তাদের গ্রাউন্ড থেকে তাদের খেলাটা তৈরি করা এবং প্রতিপক্ষের যে অক্সফোর্ড ইউনাইটেড রয়েছে তাদের জালের দিকে বলটাকে এগিয়ে দেয়া, সেই বিষয়টার কাজটা কিন্তু হামজা চৌধুরী বেশ ভালোভাবে করতে পেরেছেন। এবং সেটার ফলাফল হিসেবে আমরা দেখি যে বেশ কিছু ভালো অ্যাটাক কিন্তু অক্সফোর্ডের বিপক্ষে শেফিল্ড ইউনাইটেড করতে পেরেছে। কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে যে সেটা তারা কিন্তু সেই অ্যাটাক থেকে যে ফল আদায় করে নেয়া, অনেকটা বাংলাদেশ ভারত ম্যাচের মতো যে ফল আদায় করে নেয়া, ফিনিশ করাটা, সেই ফিনিশ করাটা শেষ পর্যন্ত তারা করতে পারেনি, যে কারণে কিন্তু উল্টো একটা কাউন্টার অ্যাটাক থেকে তারা একটা গোল হজম করতে হয়েছে এবং সেই কারণে শেষ পর্যন্ত ম্যাচটা তারা হেরে গিয়েছে। যদিও এটা ঘরের মাঠ এবং অক্সফোর্ড ইউনাইটেড কিন্তু একেবারেই তলানির দল, তারা কিন্তু লড়াই করছে এই জায়গা থেকে, অর্থাৎ ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে রেলিগেটেড হয়ে যাও, যে কোনো মুহূর্তে তারা রেলিগেটেড হয়ে যেতে পারে। সেই রেলিগেশন থেকে বাইরে আসা, রেলিগেশন জোন থেকে বেরিয়ে আসার জন্য তারা লড়ছে। তারা যে গেল 12 ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র 2টো জয়, অর্থাৎ এই যে তারা জয়টা পেল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে, এটা তাদের দ্বিতীয় জয় তাদের গেল 12 ম্যাচের মধ্যে। অর্থাৎ তাদের পারফরমেন্সের অবস্থাটা কি মোটামুটি এই পরিসংখ্যান থেকে বোঝা যায়। সেই জায়গা থেকে কিন্তু শেফিল্ড ইউনাইটেড এই ম্যাচটা হেসে খেলে জিতে যাবে সেটাই ধারণা করা হচ্ছিল, কিন্তু আলটিমেটলি ওই একটা গোলেই কিন্তু তাদেরকে পিছিয়ে দিয়েছে। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে হামজা চৌধুরীর সহ অন্যান্য যারা রয়েছেন বিল্ড করে খেলাটা প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দেয়া, সেকেন্ড হাফে স্পেশালি আমরা দেখেছি যে অক্সফোর্ড আরও বেশি রিজার্ভ হয়ে গিয়েছে। তাদের বেশিরভাগ প্লেয়ার কিন্তু শেষ পর্যন্ত ওদের নিজেদের জাল বাঁচানোর জন্যই কাজ করেছে, গোল করার কোনো ধরনের কোনো চেষ্টা তাদের ভেতরে ছিল না, যে কারণে শেষ পর্যন্ত ওই একটা গোল আর শোধ করতে পারেনি শেফিল্ড। তো টোটালি আসলে যদি আমরা হামজা চৌধুরীর পারফরমেন্সটা বিবেচনা করি, সেখানে তিনি তার জায়গায় ঠিক ছিলেন, কিন্তু তার দলটা হেরেছে, কারণ সেই জায়গা থেকে তারা সেই ফলটা আদায় করে নিতে পারেননি। একটা জিনিস, হামজাকে তো সেকেন্ড হাফে আসলে তুলে নেওয়া হলো এবং তার বদলে ভিনিসিয়াস ডিসুজাকে নামানো হলো। এবং একটা কথা আসলে বা ধারণা করা হচ্ছে লাস্ট কয়েকদিন এই ডিসুজা তিনি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন এবং তিনি আসাতেই হামজাকে রিপ্লেস করে ফেলা হলো সেকেন্ড হাফের একেবারে শুরুতে। ব্যাপারটা কি এরকম যে সুজা যদি আবারও ক্লিক করে যায় তাহলে হামজার জন্য আসলে ফুল টাইম ম্যাচ খেলাটা একটু টাফ হয়ে যেতে পারে? না, এখানে আসলে দলের ট্যাকটিক্স একটা মেইন কারণ। আমরা জানি যে তিনি মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তার কাজটা হচ্ছে যে নিজের দলের জাল বাঁচানো প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে যে সেই জায়গা থেকে হয় কাউন্টার অ্যাটাক কিংবা তারা যদি বিল্ড আপ ফুটবল খেলে তাহলে সেই অ্যাটাকটা বিল্ড করা। কিন্তু ডিসুজার ক্ষেত্রে যেটা হয় যে তিনি তাকে চেঞ্জ করার মূল কারণটা হচ্ছে যে ওই সময় কিন্তু শেফিল্ডের একটা গোল দরকার ছিল, অর্থাৎ ফার্স্ট হাফে তারা একটা গোল হজম করেছে, সেকেন্ড হাফে গিয়ে যদি সেই গোলটা তারা অ্যাটলিস্ট শোধ করতে না পারে তাহলে কিন্তু তারা কোনো পয়েন্ট না নিয়েই বাড়ি ফিরতে হবে, এবং সেটাই আলটিমেটলি হয়েছে, যে কারণে তারা একেবারে টেবিল টপার ছিল সেখান থেকে 2-এ নেমে এসেছে গতকালকে হারের কারণে। সো এই কারণেই আসলে চেঞ্জটা করা হয়েছে, যে ওই জায়গাটাতে একটা চেঞ্জ করে আরেকটু যদি ডিফেন্সিভ মিডের জায়গায় যদি আরেকটু অ্যাটাকিং মিডের শক্তি বাড়ানো যায়, সেক্ষেত্রে সেইখানে একটা হয়তো বা বাড়তি সুবিধা অ্যাটাকিং লাইন নিয়ে আসতে পারবে। কিন্তু যদিও ফার্স্ট হাফে আমরা দেখেছি যে সুযোগগুলো মিস হয়েছে, সেকেন্ড হাফে গিয়েও কিন্তু বেশ কিছু সুযোগ মিস হয়েছে। স্ট্রাইকারের ক্ষেত্রে আসলে সে পরিবর্তনগুলো আনা হয়েছিল সেগুলোও শেষ পর্যন্ত কাজে আসেনি, কারণ যেটা বলছিলাম যে অক্সফোর্ড কিন্তু তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়ছে না, তারা লড়ছে মূলত রেলিগেশন থেকে বাঁচার জন্য। সো তাদের জন্য বিষয়টা অনেক বেশি ডিফিকাল্ট, তাদের লড়াইটা। অন্যদিকে যারা শেফিল্ড ইউনাইটেডের কথা বলছি, তারা মোটামুটি অলমোস্ট শিওর যে তারা এবারের সিজনে এখান থেকে প্রমোশন পেয়ে ইপিএলে চলে যাবে। সো তাদের জন্য প্রেশারটা একটু কম ছিল, সেই জায়গায় একটু হয়তো বা হালকাভাবে ম্যাচটা তারা নিয়েছে, কারণ তারা হচ্ছে অ্যাওয়ে ম্যাচটা গেল 6টা অ্যাওয়ে ম্যাচে তারা জিতেছে, এবং 132 বছরের ইতিহাসে এই শেফিল্ড ইউনাইটেড কিন্তু এরকম
টানা অ্যাওয়ে ম্যাচ জেতার রেকর্ড তারা করেছে। সো তাদের একটা বাড়তি কনফিডেন্স ছিল, হয়তো বা ওভার কনফিডেন্স ছিল, যে কারণে অক্সফোর্ডের মতো একটা দলকে তারা খুব একটা সেভাবে প্রথম থেকে গোনায় ধরেনি। সে কারণে হয়তো বা এই বিষয়টা হতে পারে যে একটা গোল হজম করে তারা আর হালে পানি পাচ্ছিল না, এবং যখন অক্সফোর্ড অতিমাত্রায় ডিফেন্সিভ হয়ে যায় তখন তাদের স্ট্রাইকাররাও আসলে খুব বেশি সুবিধা এগুলো আমরা আসলে অনেক জায়গায় দেখেছি, কারণ আপনি যেটা বলছিলেন যে অক্সফোর্ডের মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদেরকে বাঁচানো, অ্যাটলিস্ট তারা যেন চ্যাম্পিয়নশিপে টিকে থাকে। অন্যদিকে শেফিল্ড তো তাদের টার্গেট ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও কাম ব্যাক করা। যদি ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড কাম ব্যাক করে তখন আসলে হামজার জায়গাটা কোথায় হবে? তিনি তো এই মুহূর্তে লোনে আছেন শেফিল্ডে, লেস্টার সিটির সাথে, মানে 1 বছরের জন্য তিনি লোনে আছেন। সেক্ষেত্রে আসলে তিনি কোথায় খেলবেন? সেটা আসলে ডিপেন্ড করছে যে জায়গা থেকে তিনি লোন এসেছেন এবং যেখানে তিনি লোন এসেছেন। অর্থাৎ আমরা জানি লেস্টার সিটির একেবারেই ঘরের ছেলে হামজা চৌধুরী, তিনি যে জায়গাটায় বড় হয়েছেন, জন্ম নিয়েছেন, বেড়ে উঠেছেন, এবং ওইখানকার লেস্টারের একাডেমিতে তিনি ফুটবল খেলাটাও শিখেছেন। অর্থাৎ লেস্টারটা কিন্তু তার আলটিমেট হোম অফ ফুটবল তার জন্য, এবং সেখান থেকে তিনি যে কারণেই বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন লাস্ট কয়েক বছর ধরে আমরা দেখেছি, কিন্তু পুরোপুরি ট্রান্সফার তিনি হননি। তিনি কিন্তু মূলত পুরোপুরি ট্রান্সফার না হওয়ার কারণ হচ্ছে যে তার মূল হোম গ্রাউন্ডটা হচ্ছে ওই লেস্টার, এবং সেই কারণে পরবর্তী সিজনে হামজা আসলে কোথায় থাকবেন? তিনি কি লেস্টার সিটিতে ফিরে আসবেন, নাকি শেফিল্ড ইউনাইটেডের হয়ে তিনি শেষ পর্যন্ত পরের সিজনটাও খেলবেন লোনে, এবং সেটা ইপিএলে, নাকি আবার শেফিল্ডের থেকে ছাড়িয়ে নিয়ে লেস্টার সিটি পরবর্তীতে অন্য কোনো ক্লাবকে ধারে তাকে খেলতে পাঠাবে? এটা আসলে সেই দুই ক্লাবের ভেতরের ডিসিশন। এবং শেষ পর্যন্ত যদি এই শেফিল্ড ইউনাইটেড আসলে হামজাকে নিয়েছিল তাদের দলে কারণ তাদের প্রমোশনটা দরকার, এবং সেই প্রমোশনের কাজটা মোটামুটি হামজা করে দিয়েছেন, এবং দলের বাকিরা যারা রয়েছে সেই সাপোর্টটাও তারা করতে পেরেছেন, যে কারণে কিন্তু বড় সময় ধরে তারা কিন্তু এই ইংলিশ চ্যাম্পিয়নশিপের টেবিল টপার হিসেবে নিজেদের অবস্থানটা ধরে রেখেছিল। গতকালকের ম্যাচটাই কেবল তারা ড্রপ হয়েছে, বার্লি উপরে উঠে গেছে। সো এই বিষয়টা আসলে পুরোপুরিভাবে ডিপেন্ড করছে লেস্টার সিটি কি চাচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে, এবং আলটিমেটলি ইপিএলে যখন তারা প্রমোটেড হবে, অর্থাৎ শেফিল্ড ইউনাইটেড প্রমোটেড হবে, তখন আসলে শেফিল্ডের চাহিদাটা কি হবে? তারা কি আরও বড় ইনভেস্টমেন্টের দিকে এগোবে, নাকি তারা এই জায়গাটাতে অর্থাৎ খুশি থাকবে, ইপিএলে তারা খেলতে পারছে এটা নিয়েই তারা খুশি থাকবে? সেটা আসলে তাদের ডিসিশনের উপর ডিপেন্ড করছে, এবং লেস্টার আসলে হামজাকে নিয়ে কি চায়, আলটিমেটলি ভবিষ্যৎটা কি, সেটাও অনেকটা ডিপেন্ড করছে। নিশ্চয়ই আমরা তো চাইবই হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগেই খেলুক। আমরা সবসময় বলে থাকি যে ইংলিশ প্রিমিয়ার লিগের যে একটা গ্ল্যামার, সেটা যেন আবারও হামজা চৌধুরীকে ছুঁয়ে যায়, সেটা আসলে আমরা প্রত্যেকেই এক্সপেক্ট করব, এবং তিনি ভালো পারফর্ম যেভাবে করে চলেছেন সেভাবে পারফর্ম করবে, তার দল টপে আছে সেখানেই থাকবে, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। খালিদ জামিল, আজকে থেকে ঢাকা প্রিমিয়ার লিগ ফিরছে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তবে ঈদের ছুটি শেষে আজ থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। নবম রাউন্ডের খেলা শুরু হচ্ছে বিগ ম্যাচ দিয়ে। মিরপুরে শক্তিশালী মোহামেডানকে মোকাবেলা করবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। একই দিনে বিকেএসপিতে আছে আরও 2 ম্যাচ। টেবিল টপার আবাহনের প্রতিপক্ষ শাইনপুকুর, আর ধানমন্ডি স্পোর্টস ক্লাব খেলবে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 9টায়। হাসান সজীবের রিপোর্ট। ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। 22 গজ থেকে তার জায়গা হয় হাসপাতালের বেডে। ক্রিকেট অঙ্গনে নেমে আসে দুশ্চিন্তার কালো চাদর। তামিমের অসুস্থতার পর ডিপিএল এ আর ম্যাচ ছিল না মোহামেডানের। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন খান সাহেব। ঈদের ছুটি শেষে ফের শুরু হচ্ছে ডিপিএল, তবে ফিরছেন না তামিম। তাকে ছাড়াই বাকিটা পথ চলতে হবে সাদা কালোদের। নবম রাউন্ডের খেলায় রবিবার রয়েছে 3টি ম্যাচ। মিরপুরে বিগ ম্যাচে রিয়াদ, তাসকিন, হৃদয়, মিরাজদের প্রতিপক্ষ শামীম, জাকির, নাইমদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুটি দলই আছে টেবিলের শক্ত অবস্থানে। সমান 8টি করে ম্যাচ খেলে 6 জয়ে 3-এ সাদা কালোরা। রিয়াদের চেয়ে 1 ম্যাচ কম জয়ে 4-এ প্রাইম ব্যাংক। এদিকে তামিমের অনুপস্থিতিতে সাদা কালোদের আর্মব্যান্ড দেখা যেতে পারে তাওহিদ হৃদয়ের হাতে। খেলা শুরু সকাল 9টায়। একই দিনে বিকেএসপিতে শুরু হবে আরও 2টি ম্যাচ। 3 নম্বর মাঠে টেবিল টপার আবাহনীর বিপক্ষে বড় চ্যালেঞ্জ সামলাতে হবে তলানিতে থাকা শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। সুপার 6 নিশ্চিতে এ ম্যাচে বড় ব্যবধানে জয় চাইবে আকাশী নীলরা।
বিকেএসপির আরেক মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে টেক্কা দিতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজনের গুলশান ক্রিকেট ক্লাব। দুই দলই চাইবে সুপার সিক্সে এগিয়ে থাকতে, যদিও দুই দলের জন্যই কাজটা বেশ চ্যালেঞ্জিং। সমান ম্যাচ খেলে টেবিলের সাথে গুলশানের ক্লাবটা, অন্যদিকে সোহানদের অবস্থান 8-এ। ডিপিএল এর 10ম রাউন্ডের পর থেকে ন্যাশনাল ক্রিকেটারদের পাচ্ছে না ক্লাবগুলো। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে 12 মার্চ থেকে সিলেটে হবার কথা ক্যাম্প। সেক্ষেত্রে রাউন্ড রবিন লিগের খেলায় অনেককেই মিস করতে পারে ডিপিএল এর দলগুলো। হাসান সজীব, 71। ঈদের ছুটি কাটিয়ে আবারও ফিরছে ঢাকা প্রিমিয়ার লিগ। একটা শঙ্কা তো রয়েই গেছে, ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকি, প্রচণ্ড গরম, কি উপায় আছে বা কেমন চলছে ডিপিএল, সে নিয়ে আলোচনা করতে যাই। আমাদের সাথে তো আছেন খালিদ জামিল। খালিদ জামিল, প্রচণ্ড গরম, এই মুহূর্তে যে টেম্পারেচার, আমরা যারা নর্মাল লাইফ লিড করি তাদের জন্য আসলে খুব টাফ বাইরে। সেই জায়গায় এরকম হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলা 50 ওভারের এবং ফিল্ডিং করে তারপর আবার ব্যাটিংয়ে নামা, সব কিছু মিলে কতটা স্বাস্থ্য ঝুঁকিতে আছেন ক্রিকেটাররা? স্বাস্থ্য ঝুঁকিতে তো আছেনই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে গরমের সময়টাতে আমরা সাধারণত দেখি, এবং রোজার সময়টাতে অনেক ক্রিকেটার এর মধ্যে আবার রোজা রেখেও খেলতে দেখেছি আমরা। অর্থাৎ ইট ইজ টু মাচ ডিফিকাল্ট ক্রিকেটারদের জন্য, এবং সেটা তাদের আলটিমেটলি শুধুমাত্র শর্ট টার্মে না, লং টার্মেও তাদের স্বাস্থ্য ঝুঁকিটা অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে। এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় আসলে তামিম ইকবালের ঘটনাটা দেখি আমরা ব্যক্তিগতভাবে, কারো না কারো পরিবারে আমরা দেখি যে যারা হৃদরোগের পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা দেখা যায় যে যখন তাপমাত্রা অনেক বেশি হয় তখন খুব সামান্য পরিশ্রমটাও আপনার শরীরের ভেতরে ফিল হবে যে সেটা অনেক বেশি পরিশ্রম হচ্ছে। এবং দেখা যাচ্ছে কি খেলাগুলো কোথায় হচ্ছে, প্রথমত হচ্ছে যে এটা হচ্ছে যে গরমের সিজন, দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছিলেন যে এটা 50 ওভারের ম্যাচ, 50-50-100 ওভার কিন্তু ক্রিকেটটা খেলতে হচ্ছে ক্রিকেটারদের। যারা টপ অর্ডারে ব্যাট করেন তারা হয়তোবা একেবারে শুরুতে ব্যাটিংয়ে নামেন, সেই ব্যাটিংটা শেষ করে তিনি যদি একটা লম্বা ইনিংস খেলেন আবার 50 ওভার তাকে ফিল্ডিং করতে হচ্ছে। অর্থাৎ এই 100 ওভারের ক্রিকেট এরকম গরমে আমরা যখন ক্রিকেট কাভার করি মাঠে গিয়ে, সেখানে কিন্তু মাঠের পাশে ছায়ায় দাঁড়িয়েই নাভিশ্বাস উঠে যায় যে এই গরমের ভেতরে কিভাবে সম্ভব। সেখানে ক্রিকেটারদের এরকম তপ্ত রোদের ভেতরে টানা 50 ওভার 100 ওভার খেলাটা এটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, তারা ফিটনেসের দিক থেকে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি এগিয়ে, এই গরমের ভেতরেও তারা পরিশ্রমটা করে অভ্যস্ত এবং সেই অভ্যস্ততা তারা অর্জন করেন। কিন্তু আলটিমেটলি সব কিছুরই তো একটা লিমিট রয়েছে। এখানে একটা বিষয়, অর্থাৎ দুটো বিষয় গেল। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে খেলাগুলো হচ্ছে কোথায়। খেলাগুলোর দুটো ম্যাচ, আজকেও যেমন একটা ম্যাচ রয়েছে মিরপুরে, মোহামেডানের ম্যাচটা মিরপুরে রয়েছে, বাকি দুটো ম্যাচ রয়েছে সাভারের বিকেএসপিতে। এবং আপনি যদি একটা পুলিশ প্রোটোকল নিয়ে রাস্তাঘাট সবকিছু ফাঁকা করেও মোটামুটি সাভারে যেতে চান গাড়িতে করে, তাহলেও আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে। অর্থাৎ আপনার 9টার সময় যদি ম্যাচটা শুরু হয় তাহলে সেই 9টার ম্যাচের জন্য অ্যাটলিস্ট আপনাকে ঢাকা থেকে রওনা দিতে হচ্ছে 6:30 7টা এটার মধ্যে, এবং এই দীর্ঘ জার্নি করে তারপরে তারা কিন্তু ওই 100 ওভারের ম্যাচটা খেলছেন। অর্থাৎ সেখানেও কিন্তু ম্যাচ খেলার আগেই তাদের অনেকখানি শরীরের উপরে অনেকটা ঝুঁকি যাচ্ছে। এই বিষয়গুলো সব কিছু মিলিয়ে যে পুরো বিষয়টা, সেটা কিন্তু আলটিমেটলি ক্রিকেটারদেরকে শুধুমাত্র, এটা হয়তোবা যারা চিকিৎসক রয়েছেন বা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা আরও বিস্তারিত ভালোভাবে বলতে পারবেন, তবে সাদা চোখে আমরা যেটা দেখি মাঠে থেকে এবং স্ক্রিনে দেখি বা পুরো বিষয়টা জেনে তারপরে যেটা আমরা বুঝি যে তাতে আসলে শুধুমাত্র শর্ট টার্মের যে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিনের জন্য নয়, তাদের পুরো জীবনের যে একটা সার্বিক বিষয় ধরি আমরা, সেখানে কিন্তু লং টার্মে তাদের স্বাস্থ্যের ঝুঁকিতে তারা পড়ছে। এক্স্যাক্টলি, কারণ তামিম ইকবালকে যখন ডাক্তার দেখেছেন তারপর বলেছেন তাকে দেখে প্রচণ্ড রকমের ডিহাইড্রেটেড মনে হয়েছিল, এবং প্রত্যেকটা ক্রিকেটারের বেলাই তো তাই, যেটা আসলে শুরুতেই বলেছে যে নর্মাল লাইফ লিড করাই কঠিন এই গরমে, সেইখানে খেলাটা তো নিশ্চয়ই খুব টাফ। খুব ছোট্ট করে একটা প্রশ্ন, এক লাইনেই আপনার কাছ থেকে উত্তরটা জানতে চাইবো। মোহামেডানের ম্যাচ, আজকের এই ম্যাচে ক্যাপ্টেন্সি করবে তাওহিদ হৃদয়, যেখানে দলে মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটার আছে, তার জন্য চ্যালেঞ্জিং নাকি আসলে এনজয়িং? অবশ্যই তার জন্য এনজয়িং। তাওহিদ হৃদয় খুবই চিল মুডে ক্রিকেটটা খেলতে চান, এবং আমরা জানি সিনিয়র ক্রিকেটারদেরকে আসলে বিসিবি খুব একটা অ্যাপ্রিসিয়েট এখন আর করছেন না ক্যাপ্টেন্সির ক্ষেত্রে, কারণ তারা সামনের দিকে তাকাতে চান। এবং সেই কারণেই আসলে তাওহিদ হৃদয়ের দিকেও যে দলগুলো ডিপিএলে খেলছে, ডিপিএলের যে ম্যানেজমেন্ট রয়েছে বা টিমের যে ম্যানেজমেন্ট রয়েছে, তারা আসলে তরুণ নেতৃত্বের উপরে নির্ভর করছেন। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতন ক্রিকেটাররা ক্রিকেটটা খেলে যেতে চান, সে কারণে সেই নির্ভর ক্রিকেটটা তারা খেলবেন। আর যারা তরুণরা
রয়েছেন তারা ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে বাংলাদেশকে হয়তো বা সামনে নেতৃত্ব দেবেন, যে কারণেই আসলে এই ধরনের এটা সিদ্ধান্ত। একটা দারুণ ইনিশিয়েটিভ বলতেই হয়, কারণ আমরা তো তাদেরকে ভবিষ্যতে তার বা বাংলাদেশের দায়িত্বটা তাদের কাঁধেই আলটিমেটলি যাচ্ছে সেই দিক থেকে। খালিদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা অনেক কিছু নিয়ে কথা বলছিলাম, আমরা হামজা চৌধুরীর ম্যাচ নিয়ে কথা বলছিলাম, ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন খালিদ জামিল।